Swayam Prabha. Digital India. Educated India. এবার আজকের লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটার একটা দুটো লেকচার আগে আমরা এই বিষয়ে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বিষয়ে একটু আলোচনা করেছিলাম। অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন রিঅ্যাকশন যদি আমাদের ভাবতে হয় তাহলে আগে ভাবতে হবে এটা কোথায় হতে পারে। অ্যাসোসিয়েটিভ রিঅ্যাকশন, অ্যাসোসিয়েটিভ মেকানিজম কোথায় হতে পারে? শুধুমাত্র আমরা দেখেছি যে ধরনের সিস্টেমসগুলোতে ইলেকট্রন ডেফিশিয়েন্ট তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসোসিয়েটিভ পাথওয়ে যাবে। তাহলে এটা আমাদের হতে হবে হচ্ছে ফার্স্ট ইলেকট্রন ডেফিশিয়েন্ট কমপ্লেক্সেসের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের সম্ভব, রাইট? এবার একটা ছোট্ট এক্সাম্পলটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। ধরে নাও একটা সেই একই এক্সাম্পল তুলে আমরা আরেকবার আলোচনা করছি। রোহোডিয়ামের এই ধরনের একটা কমপ্লেক্স যেখানে এইটি যুক্ত অবস্থায় আছে। ওকে, এবার এটা কত ইলেকট্রন সিস্টেম? এটা অক্সিডেশন স্টেট হচ্ছে +1, তার মানে +1 মানে হচ্ছে এটা 16 ইলেকট্রন সিস্টেম। তাহলে যদি 16 ইলেকট্রন সিস্টেম হয় এবং লিগ্যান্ড যেহেতু অনেকটাই ছোট, তার মানে অতটা বাল্কি নয় কম্পেয়ার টু PPH3, তাহলে কিন্তু অ্যাসোসিয়েটিভ মেকানিজমে যেতে পারি। তার মানে এখানে যদি আমি PME3 লিগ্যান্ডকে অ্যাড করতে চাই, তাহলে PME3 লিগ্যান্ড যদি খুব লুজলি বাউন্ড হয়ে অ্যাডও হয় রোহোডিয়ামের সাথে, এবং এখানে আমার PME3 অ্যাড হতে পারে, তার কারণ এটা আমি 18 ইলেকট্রন সিস্টেমে এখন কিন্তু গেলাম, রাইট? এবার এইখান থেকে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যে এই সিস্টেমটা আনস্যাচুরেটেড ছিল, তার থেকে আমি একটা স্যাচুরেটেড সিস্টেমে গেলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমি অ্যাসোসিয়েটিভ পাথওয়ে করতে পারি। এবং এখান থেকে তোমার দুটো সম্ভাবনা রয়েছে যে দুটো প্রোডাক্ট তুমি পেতে পারো। একটা প্রোডাক্ট হচ্ছে যে আমাদের PPH2ME বেরিয়ে গিয়ে যেতে পারে, আর একটাতে তোমার ক্লোরাইড বেরিয়ে যেতে পারে, এবং দুটোই কিন্তু উইকলি সিগমা ডোনার বা উইক বন্ডিং রয়েছে দুটোর ক্ষেত্রে। তাহলে একটা কমপ্লেক্স আমরা ভাবছি যে আমাদের তৈরি হবে CO একটা কমপ্লেক্স আমার তৈরি হবে হচ্ছে এরকম টাইপের, রাইট? যেখানে আমার এটা আমি ক্লোরাইডের এমিশনটা এঁকে দিয়েছি, এবং এখানে অবভিয়াসলি একটা প্লাস চার্জ থাকবে। আর একটা কেসে হতে পারে যে আমার PPH2ME এই লিগ্যান্ডটা বেরিয়ে যেতে পারে, এবং এই লিগ্যান্ডটা বেরিয়ে গেলে আমাদের কে থেকে যাবে? এই লিগ্যান্ডটা যদি বেরিয়ে যায় আমাদের অবশ্যই ক্লোরাইডটা থেকে যাবে, এবং প্রোডাক্ট যেটা হবে এটা প্রোডাক্ট হবে, এবং এটা কিন্তু নিউট্রাল হবে, তার কারণ হচ্ছে এখানে তোমার প্লাস চার্জটা রয়েছে। এবার এই ধরনের সিস্টেমটা পসিবল অনলি যেহেতু এটা 18 ইলেকট্রন সিস্টেমের মধ্যে দিয়ে গেছে। এবার আমাকে যদি বলা হয় যে এই দুটোর মধ্যে কোন, এবং এটা যে হচ্ছে যে এটা যে ভেঙে যাচ্ছে 5 মেম্বার কোরেশন স্ফিয়ার 18টা হওয়া সত্ত্বেও ও কিন্তু ব্যাক টু আবার 16 ইলেকট্রন সিস্টেমে ফিরে যাচ্ছে, তার মেইন কারণটা কি? কারণ এই দুটো কমপ্লেক্সই কিন্তু আবার 16 ইলেকট্রন হয়ে গেল, মানে এই ধরনের সাবস্টিটিউশন করে কিন্তু মেটালের কোনো ইলেকট্রনিক গেইন হলো না, এবং মেটাল আবার 18 ইলেকট্রনেও কিন্তু থাকতে চাইছে না। তার মেইন কারণটাই হচ্ছে রোহোডিয়ামের যে ফিল্ড
লাইক ডিজেড স্কোয়ার অরবিটাল রয়েছে সেটা মেটালের সেটা লিগ্যান্ডের যে পিজেড অ্যাক্সিয়াল পিজেড অরবিটাল রয়েছে তার সাথে বন্ডিং করতে কিন্তু অসুবিধার সৃষ্টি করে বা বলা যায় সেটাকে পার্শিয়ালি ব্লক করছে। তাহলে রোহোডিয়ামের ফিল্ড ডিজেড স্কোয়ার আর মেটালের যে পার্শিয়ালি ফিল্ড পিজেড অরবিটাল তারা কিন্তু এটা একে অপরকে মানে মেটালের অরবিটালটা কিন্তু লিগ্যান্ডের অরবিটালটাকে কোঅর্ডিনেট করতে বাধা দিচ্ছে। এবং এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাবো যে রোহোডিয়াম 1 বা আমাদের প্যালাডিয়াম 2 এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কিন্তু খুব কমন এরকম ধরনের এই অ্যাক্সিয়াল ব্লকিং কিন্তু খুব কমন। এবার গত ক্লাসে যে আমরা পাই লাইক ট্রান্স এফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম তার রেসপেক্টে যদি তুমি ভাবো, দেখো পিএমই3 আসার ফলে তোমার কি হচ্ছে, পিএমই3 আসার ফলে এই দুটো সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি মেটালের উপর বেড়ে যাচ্ছে। এবার দুটো সিস্টেমে যদি আমার ইলেকট্রন ডেন্সিটি মেটালের উপর বেড়ে যায়, ইলেকট্রন ডেন্সিটি যদি আমার মেটালের উপর বেড়ে যায় তাহলে মেটাল তাহলে ইলেকট্রন ডেন্সিটি কাকে ডোনেট করবে, মেটাল তাহলে ইলেকট্রন ডেন্সিটি আমার কার্বন মনোক্সাইডকে ডোনেট করবে, রাইট, কার্বন মনোক্সাইডকে ডোনেট করবে, রাইট। তো সেক্ষেত্রে আমার কার্বন মনোক্সাইডের যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু এটার রেসপেক্টে এইখানে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট। তো এই ধরনের মেকানিজমের কিন্তু খুব কমনলি দেখা যায়। খুব রেয়ার কিছু এক্সাম্পল আছে, যেমন যে মলিবডিনাম CO6 সিস্টেম, এটা কিন্তু তোমার 18 ইলেকট্রন সিস্টেম। এটা খুব রেয়ার কিছু এক্সাম্পল আছে যেখানে আমরা দেখতে পাই যে এই 18 ইলেকট্রন সিস্টেম হওয়া সত্ত্বেও একটা ট্রানজিশন স্টেট তৈরি হয় যেখানটা মেটালটার সাথে লিগ্যান্ডটা উইকলি কোঅর্ডিনেটিং অবস্থায় থাকে এবং সেটা এটা হচ্ছে 20 ইলেকট্রন সিস্টেম এবং খুবই আনস্টেবল এবং এখান থেকে খুব সহজেই ও কিন্তু ওর যে নেটিভ স্টেট তাতে কিন্তু ফিরে যাবে, যেখানে ও 18 ইলেকট্রন সিস্টেমে কিন্তু ও ব্যাক করবে। এটা খুব এক্সাম্পল খুব রেয়ার 20 ইলেকট্রন সিস্টেমের এবং খুব কমনও নয়। এবং এটা বেসিক্যালি কারণটা হচ্ছে এই ধরনের সিস্টেমটা অ্যালাউ করার, সেটা হচ্ছে লেস স্টেরিক ক্রাউডিং। আর এই মেটাল কার্বনিল বন্ডটা কেন উইক, মেটাল কার্বনিল বন্ডটা হচ্ছে উইক তার কারণ হচ্ছে কম্পিটিশন ইন পাই ডিপাই পিপাই ব্যাক বন্ডিং। তার জন্য অন্যান্য কার্বনিল মেটাল কার্বনের তুলনায় এই ধরনের বন্ডগুলো অনেকটা উইকার হয়ে থাকে। এইটাই হচ্ছে মেন কারণ এই ধরনের সিস্টেমে আমরা ইউজুয়ালি দেখতে পাই। ওকে, এবার আমরা আর কি ধরনের সিস্টেমের ক্ষেত্রে ভাবতে পারি। এবার একটা হেপ্টাসিটির ওপর ডিপেন্ড করে একটা ঘটনা তোমাদের বলবো, যেমন এক্সাম্পল হিসেবে আমরা তুলে নেব একটি খুব কমন এক্সাম্পল যেটা তোমরা জানো, যেটা আমরা আগে দুটি লেকচারে কভার করেছি, সেটা হচ্ছে আমাদের সাইক্লোপেন্টাডাইন সিস্টেম, রাইট। সাইক্লোপেন্টাডাইন সিস্টেম আমরা কনসিডার করব এবং এরা কি অ্যাডভান্টেজ, এটা 5 মানে 5টি কার্বনের থ্রুতেই -1 চার্জ দিয়ে এবং 6টা ইলেকট্রন ডোনার করতে পারে, তার মানে এটা 6 ইলেকট্রন ডোনার এবং -1 চার্জ, এটা মনে রাখবে। এটা 5-এ যেতে পারে, এটা 3-তে যেতে পারে, এটা 1-এ যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য নিড অফ দি কমপ্লেক্স। ওকে, এবার ধরে নাও আমি একটা কমপ্লেক্স নিচ্ছি, একটি রিহিয়ামের একটি কমপ্লেক্স নিচ্ছি এবং তার রেসপেক্টে কিভাবে এটা কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করব। রিহিয়ামের একটা কমপ্লেক্স নিলাম যেখানে ডাইরেক্টলি একটা মিথাইল যুক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে আরেকটা PMA3ও যুক্ত অবস্থায় রয়েছে। এবার এই সিস্টেমটাতে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আরেকটা PMA3 মলিকিউল অ্যাড করতে চাই। তাহলে একটা PMA3 অ্যাড করতে হলে ওকে কি করতে হবে, একটা যদি
পিএমই3 অ্যাড করতে হয়, তাহলে ও কি করবে, এই পিএমই3কে অ্যাডপ্ট করা যায়, যেহেতু এই ফেস অফ দ্য লিগ্যান্ডটা পুরো ফাঁকা রয়েছে, রাইট, এবং এখানে অনেকটা আমি বলবো যে স্টেরিক হিন্ড্রেন্সটা অনেকটা কম রয়েছে, তার জন্য কি হবে, এ একটা ট্রানজিশন স্টেটের মধ্যে যাবে, যেখানে আমরা দেখব যে ওর এই ইলেকট্রনটা ডোনেট করবে মেটালে, মেটাল সেই ক্ষেত্রে এবং ও মেটালটাকেও অ্যালাউ করছে বাইন্ড করতে, সরি এটা বাই চেঞ্জিং দ্য বাইন্ডিং ফ্যাশন ইটা 5 থেকে ইটা 3। এরপর যদি আমার কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টটাকে আরেকটু চেঞ্জ করি, মানে এখানে যদি আমরা আরেকটা পিএমই3 মলিকিউল অ্যাড করে দিই, এবং সেটাকে অ্যাকোমোডেট করার জন্য ও যেটা করবে সেটা হচ্ছে যে এবার কিন্তু ও আর এই টাইপের স্ট্রাকচারে যেতে পারবে না, এবার ও কিন্তু অক্টাহাইড্রাল স্ট্রাকচারে ওকে ফিরে যেতে হবে, এবং সেটা যদি ওকে করতে হয় তাহলে অবভিয়াসলি কে যেটা করতে হবে ওকে আউট অফ দ্য প্লেনে গিয়ে ওকে ডিরেক্টলি বন্ড করতে হবে মেটালের সাথে, ওকে। এবং তাহলে আমার কটা পিএমই3 আর কটা কি ব্যাপার হয়ে গেল, আমার এখানে চলে এলো এনও, আর আমাদের রয়েছে হচ্ছে CH3, আর আমার 3টে পিএমই3 লিগ্যান্ড অ্যাড হয়ে যাবে। এই ধরনের সিস্টেমস কিন্তু খুব কমনলি আমরা দেখতে পাবো, এবং এই সিস্টেমটাকে যদি তুমি আরও একটা পিএমই3 মলিকিউল অ্যাড করে দাও, তাহলে তুমি দেখতে পাবে একটু এলিভেটেড টেম্পারেচারে যদি আমি এটাকে আরেকটা, এটা একটা রিভার্সেবল রিয়াকশন হয়, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি আবার একটা পিএমই3 অ্যাড করে দিই, তাহলে কিন্তু সাইক্লোপেন্টাডাইন যেটা ইটা 3 থেকে ইটা 1-এ এলো, সে কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে, এবং বেরিয়ে গিয়ে আমাদের তৈরি করে দেবে যেটা, সেটা হচ্ছে যে PME3 4NOCH3, এই কমপ্লেক্সটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তখন, এবং সেটা একটা পজিটিভ চার্জ থাকবে কারণ ও নেগেটিভলি চার্জ বেরিয়ে যাচ্ছে বলে, রাইট। তো এবং এটা যদি তুমি রিভার্সেবলি ভাবতে চাও, এটা তুমি 50 ডিগ্রি TMA3 দিয়ে করতে পারো, আর এটা আবার 80 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি এটাকে THF দিয়ে ফোটাও, ইট উইল ইন প্রেজেন্স অফ অবভিয়াসলি CP মাইনাস, ইন প্রেজেন্স অফ CP মাইনাস যদি তুমি ফোটাও, তাহলে কিন্তু আবার নেটিভ স্টেটে কিন্তু ফিরে যাবে। তাহলে দেখা যাচ্ছে এইখানে যখন আমাদের হেপ্টাসিটি চেঞ্জ করছে ইটা 3 থেকে ইটা 5 থেকে ইটা 3, ইটা 3 থেকে যখন আমাদের ইটা 1 হচ্ছে, এখানে কিন্তু আমাদের একটু এনার্জির একটা ডিমান্ড থাকে, তার কারণ হচ্ছে যে এই অ্যারোমেটিসিটিটা যেটা ছিল, কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টে যে অ্যারোমেটিসিটি ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন আমরা ইটা 5 টু ইটা 3 টু ইটা 1 যাই, তাহলে কিন্তু দেখতে হবে অ্যারোম্যাটিসিটিটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, লস অফ অ্যারোমেটিসিটি কিন্তু দেখতে পাওয়া যায়, এবং আলটিমেটলি এরকমভাবে আমাদের এই ঘটনাটা কিন্তু খুব সহজেই করতে পারে। এটা শুধুমাত্র যে সাইক্লোপেন্টাডাইনের ক্ষেত্রে ভ্যালিড তা নয়, এটা অনেক আরেকটা ইন্ডাইল গ্রুপ যেটা রয়েছে, ধরো ইন্ডেনাইল গ্রুপ কিরকম দেখতে হয়, এটার একটা রেজোনেন্স স্ট্রাকচারও হয়, রাইট। এবার ইন্ডেনাইল গ্রুপ হচ্ছে আমাদের আমাদের যে সাইক্লোপেন্টাডাইন রয়েছে তার সাথে খুব নমিনাল চেঞ্জ, এখানেও একটা নেগেটিভ চার্জ আছে, আর এই নেগেটিভ চার্জটা কিন্তু আমাদের মাইগ্রেট করতে পারে খুব সহজেই, নেগেটিভ চার্জটা কিন্তু আমাদের খুব সহজেই মাইগ্রেট করতে পারে, রাইট। এবং এটা হচ্ছে ওদের রেজোনেন্স স্টেবিলাইজ স্ট্রাকচার, মানে এখানে যেটা সম্ভব ইন্ডেনাইল গ্রুপের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি সুইচ,
সুইচিং অফ অ্যারোমেটিসিটি কিন্তু সম্ভব, এবং আমাদের সাইক্লোপেন্টাডাইনের ক্ষেত্রেও সুইচিং অফ অ্যারোমেটিসিটি, ইভেন রিমুভাল অফ সাইক্লোপেন্টাডাইন ফ্রম দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার ইজ অলসো পসিবল, রাইট? নাও আমরা যদি এই রেসপেক্টে একটা ছোট্ট এক্সাম্পল দেখি এবং আমাদের যদি মেকানিজমটা তার আলোচনা করতে হয়, তাহলে আমরা সেই ঘটনাটা কিভাবে করব। এক্সাম্পলটা হচ্ছে খুব নোন। ধরে নাও তোমার এখানে একটা ইন্ডিয়ানাইল গ্রুপ আছে যেটা বাইন্ড করে রয়েছে রোহোডিয়ামের ওপর, এবং এখানে যে প্রোডাক্টটা আছে সেটা প্রোডাক্টটা দেওয়া আছে যে তুমি যদি এটাকে সাথে PPH3 দাও তাহলে আমাদের একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি হয়। হোয়াট ইজ দ্য মেকানিস্টিক পাথওয়ে? এটা কিভাবে ফর্ম করে সেটা তোমাদের এক্সপ্লেন করতে দেওয়া হলো। এক্ষেত্রে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে মেটালটা কিন্তু ইলেকট্রন রিচ হয়ে বসে রয়েছে, রাইট? কোবাল্ট কার সিস্টেমে পড়ে, কোবাল্ট হচ্ছে রোহোডিয়াম কার সিস্টেমে পড়ে, কার গ্রুপে পড়ে, কোবাল্টের গ্রুপে পড়ে, রাইট? এবং কোবাল্টের গ্রুপে যদি পড়ে, এখানে তুমি বুঝতে পারছো রোহোডিয়ামের এটা নেগেটিভ চার্জ নিয়ে আসে, রাইট? তো এর রেসপেক্টে আমার টোটাল কটা ইলেকট্রন রয়েছে? রোহোডিয়ামের ওপর 8টা রয়েছে, আর এই 3টে লিগ্যান্ড থেকে হয়ে গেছে আমার 10টা। তার মানে কিন্তু ইলেকট্রন রিচ সিস্টেম, তার মানে কিন্তু এখানে আমার অ্যাসোসিয়েটিভ মেকানিজম কিন্তু হবে না। অ্যাসোসিয়েটিভ মেকানিজম হবে না, হবে না, হবে না, তার কারণ আমার মেটালটা ইলেকট্রন রিচ। তাহলে আমায় কিভাবে যেতে হবে? আমায় যেতে হবে হচ্ছে যেটা হবে হেপ্টাসিটি চেঞ্জের মধ্যে দিয়ে। হেপ্টাসিটিটা কিভাবে চেঞ্জ করতে হবে, এবং তাতে আমাদের লিগ্যান্ড অ্যাসোসিয়েশনও হবে, হেপ্টাসিটি চেঞ্জ হবে, এবং তারপরে আমরা যাব, রাইট? তো ফার্স্ট হবে আমাদের হলো গিয়ে হেপ্টাসিটি চেঞ্জ, রাইট? এবং হেপ্টাসিটি চেঞ্জ হয়ে গিয়ে 6টার থেকে 2টো ইলেকট্রন হয়ে গেল, 8 ইলেকট্রনের জায়গায় এটা হয়ে গেল অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ নেই, 16 ইলেকট্রন সিস্টেম। 16 ইলেকট্রন সিস্টেম যদি হয় আমরা জানি সেটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম, তার মানে আমার একটা PPH3 এখানে খুব সহজেই অ্যাটাচ হতে পারে, তো সেটা অ্যাটাচ হয়ে গেল রোহোডিয়াম 16 ইলেকট্রন সিস্টেম, এটা সিস্টেমটা। এবার অবভিয়াসলি এটা কিন্তু স্কোয়ার প্ল্যানার ফেজে যেতে পারবে না, তার মেন কারণটাই হচ্ছে যদি ও স্কোয়ার প্ল্যানার ফেজে চলে যায় তাহলে আমরা জানি অবভিয়াসলি এই সিস্টেমটা কিন্তু স্কোয়ার প্ল্যানারে যেতে পারবে না, একে আমাদের টেট্রাহাইড্রাল ফেজ দিয়ে যেতে হবে, কারণ এর পুরো ওপরের যে আপ ফেজটা রয়েছে, যে অ্যালং দ্য জেড অ্যাক্সিস যে ফেজটা রয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ানাইল গ্রুপ এবং তার ইলেকট্রন ডেন্সিটির জন্য কমপ্লিটলি কভার্ড। তাহলে এবার আমার একটা সিচুয়েশন এলো যেখানে আমাদের 16 ইলেকট্রন সিস্টেম থেকে উই আর এগেন ব্যাক টু 18 ইলেকট্রন সিস্টেম, রাইট? 18 ইলেকট্রন থেকে 16, 16 থেকে 18 ইলেকট্রন সিস্টেমে এলাম, কিন্তু এবার আবার এই PPH3 গ্রুপগুলো রয়েছে এবং কার্বন মনোক্সাইড গ্রুপ রয়েছে, তো এবার আবার এদের অক্টাহাইড্রাল জিওমেট্রি রয়েছে, তো এটাও তো সেরকম স্টেবল হবে না। তাহলে কি করতে হবে? তাহলে PPH3 এবার কি করবে? এলিমিনেট করবে কাকে? PPH3 এই গ্রুপে ঢোকার জন্য কার্বন মনোক্সাইড আমার বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কার্বন মনোক্সাইড বেরিয়ে গেলে আমাদের কি তৈরি হবে? কার্বন মনোক্সাইড বেরিয়ে গেলে আমাদের যেটা তৈরি হয়ে যাবে দিস, আর এ এখনো হেপ্টাসিটির কোনো রকমের চেঞ্জ করেনি, স্টিল বাউন্ড, তার মানে আবার ব্যাক টু 16 ইলেকট্রন সিস্টেম, এবং সেইখান থেকে আমার কিন্তু আবার এই সিস্টেমটায় আবার
ব্যাক টু যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টে কিন্তু ফিরে যাবে এবং সেটা এই পুরো ঘটনাটাই কিন্তু এক ধরনের বলতে পারো যে এই প্রত্যেকটা রিয়াকশনে ইকুইলিব্রিয়াম রিয়াকশন, ডিপেন্ডিং অন কন্ডিশনস ইট ক্যান গো ইন এনি ডিরেকশনস, রাইট। এবং ও কিন্তু এখানে অ্যারোমেটিসিটি গেইন করে গেল, রাইট, এবং গেইন করে আবার ব্যাক টু দ্য প্রোডাক্ট। এবার আমরা যদি একটা জিনিস ভাবি যে এই যে সাবস্টিটিউশন করা হলো, এই যে সাবস্টিটিউশন হলো রিলেটিভ সাবস্টিটিউশন রেট, মানে এইখান থেকে এইখানে যে আমার ধরো এই যে রেটটা যদি আমি ভাবার চেষ্টা করি এই রিয়াকশনটার, রাইট, রিলেটিভ সাবস্টিটিউশন রেট যদি আমি ভাবার চেষ্টা করি, রিলেটিভ সাবস্টিটিউশন রেট, আমরা কিছু এন্ট্রি নেব, সেই এন্ট্রি রেসপেক্টে কিন্তু আমরা ভাবার চেষ্টা করব, রাইট। এবার সেটা আমরা দেখি ইন্ডেনাইলের মতো ফ্লুরেনাইল গ্রুপটাও খুব সহজ। ফ্লুরেনাইল গ্রুপ মানে কিছুই না, এই একটা বেঞ্জিন রিং এর জায়গায় আমাদের দুটো বেঞ্জিন রিং থাকে, রাইট, এবং এটা হয়ে গেল আমাদের ফ্লুরিনাইল গ্রুপের মধ্যে, এটা কিন্তু আমাদের ফ্লুরিনাইল গ্রুপের মধ্যে পড়বে। এবং আমরা ধরে নাও একটা ফ্লুরিনাইল নিয়ে নিলাম, ইন্ডেনাইল তো আমাদের আছেই, আর তার সাথে আমাদের আরো দু তিনটে, একটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনের রেসপেক্টে দেখি, আর হচ্ছে তোমাদের এর যে মিথাইলেটেড যে সাবস্টিটিউট রয়েছে তার ওকে, এর মিথাইল সাবস্টিটিউশনের মানে যে সাবস্টিটিউটেড প্রোডাক্ট রয়েছে, যে সাবসেট রয়েছে সেটা, তার সাথে আমরা দেখে নিলাম যদি আমাদের সাইক্লোপেন্টাডাইন সিস্টেম এবং সিপি স্টার, এদের যদি আমি রিলেটিভ রেট কনসিডার করার চেষ্টা করি, দেখবে দিস বিকামস 10⁻10, এইটা হয়ে যায় 10⁸ এর অর্ডারে, অ্যাপ্রক্স অর্ডার বলছি আমি। এটা ধরো তুমি 1, এটা 10⁻², আর যখন আমার মিথাইলেটেড হয়ে যায় অবভিয়াসলি ওর রেট কনস্ট্যান্ট অনেকটা, মানে স্টেরিক এফেক্টের জন্য এই চেঞ্জিংটা অনেকটা কমে যায়। এবং রিলেটিভ রেটটা কিভাবে ভ্যারি করে দেখো, মানে অ্যারোমোসিটি সুইচিংটা এমনভাবে সুন্দরভাবে করা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুরোনাইল যে গ্রুপটা রয়েছে তার ক্ষেত্রে যে রিলেটিভ সাবস্টিটিউশন রেট আমাদের অলমোস্ট 10⁻10 এর অর্ডারে, রাইট, কম্পেয়ার টু দ্যাট অফ এই রেগুলার ইন্ডেনাইল বা আমাদের যে মিথাইলেটেড ইন্ডেনাইল বা সাইক্লোপেন্টাডাইন বা সিপি স্টার, রাইট, পেন্টামিথাইলেটেড সাইক্লোপেন্টাডাইনের সিস্টেমের ক্ষেত্রে, রাইট। তাহলে বোঝা গেল যে কিভাবে আমাদের এই যে আমাদের যে হেপ্টাসিটি লিগ্যান্ডগুলোর যে হেপ্টাসিটি, যে তারা তাদের বাইন্ডিং মোড যেভাবে চেঞ্জ করতে পারে, যে আমরা সাইক্লোপেন্টাডাইনের ক্ষেত্রে দেখলাম যে কিভাবে আমাদের হেপ্টাসিটি চেঞ্জ হয়ে গেল ইটা 5 থেকে ইটা 3, রাইট, এবং সেইখান থেকে লিগ্যান্ডটা অ্যাড হয়ে গিয়ে তারপর আমরা দেখলাম এবং সেটা আবার হেপ্টাসিটি চেঞ্জ করলো ইটা 5 থেকে ইটা 3 থেকে ইটা 1, এবং এই থ্রু আউট দিস জার্নি প্রবলেম যেটা ফেস করলো সেটা হচ্ছে লস অফ অ্যারোমেটিসিটি, রাইট। এবং তারপর সেইখান থেকে ডিরেক্টলি সাইক্লোপেন্টাডাইনকে কিন্তু আমাদের বারও করে দেওয়া যায় কমপ্লেক্স থেকে, এবং সেটা কিন্তু রিভার্সেবল ফেজে ইউজুয়ালি আমাদের হয়ে থাকে। তাহলে আমরা এই লেকচারটাতে দেখার চেষ্টা করলাম যে অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন কখনোই ইলেকট্রন রিচ সিস্টেমের ক্ষেত্রে করা সম্ভব নয়, ইট হ্যাজ টু বি ইলেকট্রন ডেসিফিসিয়েন্ট বা আনস্যাচুরেটেড, এবং সেই ধরনের সিস্টেমে আমাদের কিন্তু অ্যাসোসিয়েটিভ মেকানিজম হয়ে 8 ইলেকট্রন সিস্টেমে গিয়ে সেখান থেকে কিন্তু দুটো ডিফারেন্ট ডিসোসিয়েশন রুট কিন্তু নিতে পারে। আর এক্সেপশন যেখানে যেগুলো প্রচন্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম, যেমন হচ্ছে মলিবডিনাম হেক্সাকার্বনিল, সেক্ষেত্রে আমরা দেখেছি এটা অ্যাসোসিয়েটিভ মেকানিজম হলেও 20 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যায়। এবং আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু 3D নয়, তাই তো,
4D বা 5D মেটালের ক্ষেত্রে কিন্তু এক্সপানশন অফ কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট ইজ পসিবল, লাইক এটা 6 কোঅর্ডিনেটেড থেকে 7 কোঅর্ডিনেটেড বা ডিস্টর্টেড অক্টাইডাল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ওরা যেতে পারে। তার কারণটা হচ্ছে যে ওদের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টটা এক্সপ্যান্ড করা সম্ভব, পসিবল 3D তে হবে না, তার কারণ 4D আর 5D তে মেটালের সাইজটা অনেক ছোট হয়, এই বড় হয় কম্পেয়ার টু দ্যাট অফ ইওর 3D ট্রানজিশন মেটাল। তো সেই ব্যাপারটাও আমরা আলোচনা করেছি। আমরা সাইক্লোপেন্টাডাইনের সিস্টেম, হেপ্টাসিটি চেঞ্জের কথা আলোচনা করলাম, তার সাথে আমরা ইন্ডেনাইল গ্রুপ এবং সেই ইন্ডেনাইল গ্রুপ যেটা আমাদের দেখা যাচ্ছে যে সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে যেখানে কার্বন মনোক্সাইডটাকে পিপিএইচ দিয়ে সাবস্টিটিউট করা হচ্ছে, সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে PMH3 রেসপেক্টে PPH3 এবং সাইক্লোপেন্টাডাইনের রেসপেক্টে আমাদের যদি ইন্ডেনাইল গ্রুপের কথা ভাবি, তাহলে কিভাবে হেপ্টাসিটি চেঞ্জের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের সাবস্টিটিউশনস গুলো, লিগ্যান্ড সাবস্টিটিউশন কিন্তু সম্ভব হয়। এবং থ্রু আউট আমরা দেখতে পাচ্ছি যে হেপ্টাসিটি ইটা 5 থেকে ইটা 3 হয়ে কিভাবে আমাদের কন্টিনিউ করতে পারে, রাইট, এবং ব্যাক টু আবার নর্মাল ইটা 5 এ কিভাবে ফিরে যেতে পারে ইটা 3 থেকে, রাইট। এবং তাদের রিলেটিভ রেট সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে এবং চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করে এবং তাদের ডোনার ক্যাপাবিলিটি, সিগমা ডোনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে কিভাবে এই রিলেটিভ সাবস্টিটিউশন রেটটা ভ্যারি করে, সেই বিষয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। তো এরপর আমরা আরো কিছু লিগ্যান্ড নিয়ে আলোচনা করব, যাদের মধ্যে পেন্টাডাইনাইল লিগ্যান্ড একটি ইম্পর্টেন্ট, যেটা আমরা আলোচনা করব। এছাড়া আমরা অ্যালাইল লিগ্যান্ড নিয়ে কিছু আলোচনা করব এবং তারপর নাইট্রোসিল লিগ্যান্ড, আজকে আমরা নাইট্রোসিলের একটা এক্সাম্পল দেখেছিলাম আজকের এই লেকচারটা, হ্যাঁ এইখানেই নাইট্রোসিল ছিল, বাট এটা ঠিক কি এটা ডিটেলে আমরা এখন আলোচনা করিনি। আমরা পরের লেকচারে এই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব, কখন এটা প্লাস হয়ে যায়, কখন ওটা বেন্ট লিনিয়ার হয়, কখন ওটা বেন্ট হয়ে 2 ইলেকট্রন ডোনেট করে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং তারপর আমরা কিছু র্যাডিক্যাল অর ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে চলে যাব, যে সেখানে কিভাবে রিয়াকশন করে, র্যাডিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের এক্সাম্পল হতে পারে। এবং তারপর আমরা ইলেকট্রন ট্রান্সফার ক্যাটালিসিস সিস্টেমে যাব, আলোচনা করব, যেখানে আমাদের দেখব যে এটা ইলেকট্রোকেমিক্যালি কিভাবে মেটালটাকে রিডিউস করে তার অক্সিডেশন স্টেন্ডের চেঞ্জ করে আমরা পার্টিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন কিভাবে করতে পারি। আশা করি আজকের আমরা যে আলোচনাটা করলাম ট্রান্স এফেক্ট এবং তার অ্যাসোসিয়েটেড যে কিছু এক্সাম্পল নিয়ে, আশা করি তোমাদের এর বিষয়ে ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং যে ট্রান্স এফেক্টের সাথে কিভাবে লিগ্যান্ড ডিসোসিয়েশন পাওয়ার, লিগ্যান্ড এক্সিস্টেশনের পাওয়ার বা মেটালের স্টেবিলিটি কিভাবে যুক্ত, সেটা আশা করি এই কটা এক্সাম্পলে তোমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছো। এবং যত এই বিষয়ে আলোচনা করবে এবং যত বেশি প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমাদের এই জৈব ধাতব রসায়নের বিষয়ে তোমাদের বুৎপত্তি কিন্তু আরো বাড়তে থাকবে। ধন্যবাদ।